আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি জুবাইদা গুলশানারা। প্রথমে সংবাদ শিরোনাম। জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি না ছড়িয়ে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান এলজিআরডি মন্ত্রী। দু সালে বিশ্বকাপ ফুটবল সম্প্রচারে মধ্যস্বত্বভোগীর মাধ্যমে প্রায় ১৪০ কোটি টাকা আত্মসাৎ হয়েছে বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৬১ জন নিহতের তথ্য পেয়েছে তদন্ত সংস্থা। নিশ্চিতভাবে শনাক্ত ৫৮ জন, জানালেন চিফ প্রসিকিউটর। প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন বললেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী। বন্যা কবলিত ৫ জেলায় ওএমএস কর্মসূচি শুরু। চট্টগ্রামে বন্যা দুর্গত এলাকায় পানিবাহিত রোগ প্রতিরোধে চিকিৎসা সেবা জোরদার। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলবে চিকিৎসা কার্যক্রম। চট্টগ্রামের কাঁচাবাজারে বন্যার প্রভাব, বেড়েছে শাকসবজির দাম। জর্ডানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা, ২ মার্কিন সেনা নিহত। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি না ছড়িয়ে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এডিটর্স কাউন্সিল আয়োজিত জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানে তিনি কথা বলেন। একদলীয় শাসন ব্যবস্থা টিকিয়ে রাখতে আওয়ামী লীগ সরকার রাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেন এলজিআরডি মন্ত্রী। বিএনপি মহাসচিব বলেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ সরকারের লুটপাট ধ্বংস স্বল্প সময়ে মেরামত করা সম্ভব নয়, তবে সেই কাজ শুরু হয়েছে। ১৯ সালে ৫ জন শহীদ সাংবাদিক পরিবারকে নগদ ১ লাখ টাকা ও সম্মাননা দেওয়া হয়। ২০২২ বিশ্বকাপ ফুটবল খেলা দেখানোর নামে প্রায় ১৪০ কোটি টাকা লুটপাট করেছে পলাতক হাসিনা সরকার। সিঙ্গাপুর ভিত্তিক একটি কোম্পানি তমা কনস্ট্রাকশন সহ মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে দুর্নীতি হয়েছে। তবে ফিফার কাছ থেকে বিটিভি এবারে বিশ্বকাপ সরাসরি সম্প্রচার সত্ত্ব কিনে সম্প্রচার করায় খরচ নয়, বরং সরকারি অর্থের সাশ্রয় হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আর সচিবালয়ে সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। বিস্তারিত মেজবা শিমুলের রিপোর্টে। কেবল উন্নয়ন প্রকল্পই নয়, গণহত্যাকারী হাসিনা সরকারের আমলে লুটপাট থেকে বাদ যায়নি বিশ্বকাপ ফুটবলও। তার আমলের সর্বশেষ ২০২২ বিশ্বকাপ ফুটবল দেখানোর নামে ১৪০ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। ২০২২-এর বিশ্বকাপের সঙ্গে ২০২৬-এর বিশ্বকাপের আমাদের যে খরচ, সেটা একটা তুলনা করতে হবে আপনাদেরকে, এবং এই তুলনাটা সামনে আনলেই বোঝা যাবে যে শেখ হাসিনার আমলের বিশ্বকাপ, সেখানে কিভাবে বিশ্বকাপ দেখানোর নামে দুর্নীতি হয়েছে, টাকা লুটপাট হয়েছে, মধ্যস্বত্বভোগীরা ব্যবহার করেছে, রাষ্ট্রের অন্যান্য ক্ষেত্রে যেভাবে লুটপাট হয়েছে এখানেও কিভাবে হয়েছে। বিভাগীয় চলছে এবং দুদকের পক্ষ থেকেও একটা প্রক্রিয়া চলছে বলে আমাদের কাছে জানা আছে। তবে বিভাগীয় তদন্ত প্রক্রিয়া শেষ করার বিটিভি বা তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুদকের সঙ্গে যোগাযোগ করার প্রশ্ন দেখা দিবে। ফুটবল বিশ্বকাপ থেকে সরকারি অর্থের অপচয় নয়, বরং দেশবাসীকে খেলা দেখানোর পাশাপাশি ভবিষ্যতে সরকার কিভাবে অর্থ উপার্জন করতে পারে সে বিষয়টিও খতিয়ে দেখা হবে বলে জানান তিনি। দেশবাসীকে আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমরা এই বিশ্বকাপ ফুটবল সম্প্রচার করার যে সত্ত্ব ফিফার কাছ থেকে কিনেছিলাম, এবং সেই সত্ত্ব আমরা আবার দেশের মধ্যে পুনরায় সাব লাইসেন্সিং করে সমস্ত খরচ উত্তোলন করে নামমাত্র মূল্যে আমরা এবার কাপ দেখাতে পেরেছি। সংবাদ সম্মেলনে বিটিভির মহাপরিচালক মাহবুব আলম
বিটিভির মাধ্যমে এমন অনেক চমক দেশবাসী ভবিষ্যতে দেখতে পারবেন, এমনটি আশাবাদ ব্যক্ত করেন। এবং এটা বিরল দৃষ্টান্ত যে কোনো টেলিভিশনের জন্য কোনো আন্তর্জাতিক সংস্থার সাথে স্বয়ং তথ্যমন্ত্রী মহোদয় বা তথ্য প্রতিমন্ত্রী মহোদয় এবং সরাসরি যোগাযোগ করে জনগণের স্বার্থে এটাকে নিয়ে আসতে পারেন, এটা আমাদের জন্য একটা নতুন অভিজ্ঞতা। বরাবরের মতো এবারের বিশ্বকাপেও বাংলাদেশের ফুটবল প্রেমীদের পছন্দের শীর্ষে আর্জেন্টিনা ও ব্রাজিল। দেশ দুটিকে কাজে লাগিয়ে বাংলাদেশের ফুটবলকে কিভাবে চাঙা করা যায়, সরকার সে বিষয়েও ভেবে দেখবে বলে জানান তথ্যমন্ত্রী। মেজবা শিমুল, বিটিভি নিউজ, ঢাকা। 2013 সালের 5 মে ঢাকায় মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় 61 জন নিহতের তথ্য পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এতে নিশ্চিতভাবে 58 জনকে শনাক্ত করা হয়েছে বলে জানান ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সকালে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় তদন্ত প্রতিবেদন হাতে পেয়ে মামলার অগ্রগতি নিয়ে এক ব্রিফিংয়ে তিনি আরও জানান, গ্রেফতারের স্বার্থে এখনই আসামিদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করছে না তদন্ত সংস্থা, তবে এই সংখ্যা 41 কিংবা তারও বেশি হতে পারে। এদিকে মামলার অগ্রগতি নিয়ে চিফ প্রসিকিউটরের সঙ্গে সাক্ষাৎ করেন হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির আব্দুল হামিদ ও যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক সহ একটি প্রতিনিধি দল। ব্রিফিংয়ে তদন্ত সংস্থার খসড়া রিপোর্টে মোটামুটি সন্তুষ্টি প্রকাশ করেন মামুনুল হক। তিনি বলেন, কিছুটা সংশোধনের আবেদন করা হয়েছে। শাপলা চত্বরে যে নারকীয় হত্যাকাণ্ড যেটা সংঘটিত হয়েছিল, সেই বর্বরোচিত হত্যাকাণ্ডের বিষয়ে আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের তদন্ত সংস্থা ইনভেস্টিগেশন করেছে। ইনভেস্টিগেশন শেষে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে একটা খসড়া রিপোর্ট তারা সাবমিট করেছে। আমাদের তদন্ত সংস্থার কর্মকর্তারা যেমন এসছেন, আমাদের হেফাজতে ইসলামের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ তারা এসছেন, এবং সেই জায়গা থেকে আজকে আমাদের কাছে যে রিপোর্টটি, সেটা আমরা খসড়া রিপোর্টটি আমরা পর্যালোচনা করে দেখছি। হয়তো শিগগির আমাদের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট আসবে। আমরা প্রায় 61 জনের একটা তালিকা আমরা পেয়েছিলাম, কিন্তু আমরা 58 জনকে আমরা আইডেন্টিফাই ইতোমধ্যে আমরা করতে পেরেছি, আর বাকিদের আমরা আইডেন্টিফিকেশনটা আমরা সম্ভব হয়নি, কিন্তু আমাদের তালিকা হচ্ছে 61 জন। আমরা এ পর্যন্ত এই খসড়া রিপোর্ট একেবারে ডিটেলস আমরা দেখিনি। একেবারে একটা প্রাথমিকভাবে আমরা যেটুকু দেখেছি, কিছু আমাদের টুকটাক কারেকশন আছে। সেই কারেকশন আমরা এখনই ফাইনাল বলি নাই, আমরা একটু পর্যালোচনা করে আমরা এই দু একদিনের মধ্যেই আমাদের কারেকশনের কথাগুলো আমরা ওনাদেরকে বলবো। বলার পরে আমরা ফাইনাল একটা কথা বলতে পারবো যে আমাদের স্যাটিসফ্যাকশনটা কতটুকু হলো। একটা ওভারঅল কথা বলতে পারি, সেটা হলো আমাদের যে এক্সপেকটেশন ছিল, আমাদের যে অভিযোগ ছিল, এই রিপোর্ট, খসড়া রিপোর্ট তার কাছাকাছি আছে। 2 বছর আগে ছাত্র জনতার আন্দোলনে উচ্চারিত হয়েছিল ন্যায় বিচার, জবাবদিহিতা ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার দাবি। সেই আন্দোলনের অভিজ্ঞতা, শিক্ষা ও ভবিষ্যতের রাষ্ট্র সংস্কারের নানা দিক নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সিলেট হলে অনুষ্ঠিত হল জুলাই বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। দেশি বিদেশি গবেষক, শিক্ষাবিদ ও নীতি নির্ধারণের অংশগ্রহণে আয়োজিত এই সম্মেলনে উঠে আসে মানবাধিকার, প্রাতিষ্ঠানিক সংস্থা এবং জবাবদিহিতামূলক রাষ্ট্র গঠনের বিভিন্ন দিক। বিস্তারিত জানাচ্ছেন আলাউদ্দিন মজুমদার। 2024 সালের জুলাই আন্দোলনের অভিজ্ঞতা, চেতনা এবং ভবিষ্যৎ রাষ্ট্রচিন্তাকে সামনে রেখে অনুষ্ঠিত হল দ্বিতীয় জুলাই বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু, রিসার্চ অ্যান্ড ইনস্টিটিউট থট এবং ইউথ ফর বেটার ফিউচার সোসাইটির যৌথ উদ্যোগে এই আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা হয়। সম্মেলনে দেশি বিদেশি গবেষক, শিক্ষার্থী, শিক্ষাবিদ, নীতি নির্ধারক এবং মানবাধিকার কর্মীরা অংশ নেন। The martyrs who embraced martyrdom, they sacrificed their lives in this struggle. I pray to Allah for their eternal peace and salvation. বক্তারা বলেন, 2024 সালের জুলাই আন্দোলন শুধু একটি রাজনৈতিক ঘটনাই নয়, এটি ছিল ন্যায় বিচার, মর্যাদা, সমতা এবং গণতান্ত্রিক সুশাসনের দাবিতে গড়ে ওঠা একটি ঐতিহাসিক গণ অভ্যুত্থান।
সেই অভ্যুত্থানকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গবেষণা, সংলাপ এবং নীতি নির্ধারণে আরও গুরুত্ব দেওয়ার উপর জোর দেন তারা। Let us honor the sacrifice of July not only through our words but through our actions. Let us remain united and let us build the free, democratic and just Bangladesh for which our people gave so much. সম্মেলনের বিভিন্ন অধিবেশনে জবাবদিহিতা, প্রাতিষ্ঠানিক সংস্কার, ক্ষতিগ্রস্তদের অধিকার সুরক্ষা এবং মানবাধিকার ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার দীর্ঘমেয়াদী কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আমরা সরকারের কাছে আমাদের দাবিগুলো তুলতেছি এবং ইন্টারন্যাশনালি জুলাইটাকে প্রেজেন্ট করতেছি, যাতে আমরা আমাদের জনগণের কাছে সঠিক অধিকারটা পৌঁছাতে পারি, এবং এই জন্য কনফারেন্সটা খুবই গুরুত্বপূর্ণ। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করা, আইনের শাসন নিশ্চিত করা এবং নাগরিক অধিকার সুরক্ষার মাধ্যমে জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেয়াই এখন সময়ের দাবি। শিক্ষার্থীরা আসলে যে জন্য আন্দোলনটা করেছিল তারা নিজেরাই এখন সেই পথ থেকে সরে যাচ্ছে। শিক্ষা ব্যতীত তারা অন্য জিনিসগুলোতে ফোকাস করছে বেশি। তাই আমি মনে করি যে তাদের আসলে শিক্ষাটা অর্জন করা উচিত ঠিকমতো এবং তাদের অধিকার সম্পর্কে সঠিকভাবে জানা উচিত। জুলাই আন্দোলনের চেতনাকে ভবিষ্যৎ রাষ্ট্র সংস্কারের আলোচনায় আরও সুসংহত করার প্রত্যাশা নিয়ে শেষ হল দ্বিতীয় জুলাই বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। আয়োজকদের বিশ্বাস, এমন উদ্যোগ গণতন্ত্র, মানবাধিকার এবং জবাবদিহিতা ভিত্তিক রাষ্ট্র গঠনের পথে আরও শক্তিশালী কার্যকর ভূমিকা রাখবে। আলাউদ্দিন মজুমদার, ভিটিভি নিউজ, ঢাকা। বন্যা কবলিত চট্টগ্রাম, ৩ পার্বত্য জেলা ও সিলেটে আজ থেকে শুরু হয়েছে স্বল্পমূল্যে খোলা বাজারে চাল, আটা বিক্রয় ওএমএস কর্মসূচি। দুপুরে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইজছড়ি বাজারে ওএমএস কর্মসূচির উদ্বোধন করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, বন্যা কবলিত এলাকার মানুষ যাতে দ্রুত ঘুরে দাঁড়াতে পারে সেজন্য সরকারের এই কর্মসূচি। একই সাথে স্বল্পমূল্যে সরকারি এই কর্মসূচি আগামী মাস থেকে দেশব্যাপী শুরু হবে। খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, চট্টগ্রাম এবং সিলেট এই জেলাগুলোতেই মাত্র আজকে থেকে এই স্বল্প মূল্যে চাল এবং আটার যে কর্মসূচি সেটা চালু হয়েছে। পুরো বাংলাদেশে কিন্তু এটা আরো পরে আগস্টের শেষের দিকে চালু হবে। এটা করা হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয়ের নির্দেশে, যাতে বন্যা পরবর্তী সময়ে এই বন্যা কবলিত এলাকার যারা জনসাধারণ আছেন, প্রান্তিক পর্যায়ে জনগোষ্ঠী আছেন, তারা যেন কোনো ধরনের অসুবিধায় না পড়েন। এখানে প্রতিদিন 30 টাকা করে চাল 5 কেজি করে কেনা যাবে এবং যাদের কার্ড আছে তারা আরো সুলভ মূল্যে অর্থাৎ 15 টাকা করে মাসে 30 কেজি চাল এখান থেকে সংগ্রহ করতে পারবেন আজকে থেকে। তো এটা আমি নিঃসন্দেহে মনে করি যে আমাদের সরকার যেটা গণবান্ধব, জনগণের সরকার এবং জনবান্ধব সরকার, সেটা আবারও প্রমাণ করে এবং এটা প্রমাণ করে জনাব তারেক রহমান এমপি মহোদয় শুধুমাত্র সমাজের উচ্চ শ্রেণীর নয়, উনি দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে নিয়ে ভাবেন, উনি দেশের প্রান্তিক জনগোষ্ঠীর সুবিধা অসুবিধা নিয়ে ভাবেন এবং তাদের যাতে খাদ্য নিশ্চয়তা থাকে, তাদেরকে যাতে আবার পুনর্বাসিত হতে দ্রুততম সময়ের মধ্যে পুনর্বাসন করা যায় সেই চেষ্টা উনি করছেন। পরে খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে সহায়তা প্রদান করেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এ সময় গণমাধ্যমকে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রান্তিক জনগোষ্ঠীর খোঁজ খবর রাখছেন, বিপদে আপদে তাদের পাশে আছেন। তারা কিভাবে ঘুরে দাঁড়াতে পারবেন সে ব্যাপারে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। প্রতিমন্ত্রী আরও বলেন, যারা এনজিও থেকে ঋণ নিয়ে মাসে মাসে কিস্তি দেন তাদের ন্যূনতম 1 মাসের কিস্তি সুদসহ মওকুফ করতে সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জানানো হয়েছে। যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তালিকা করে পুনর্বাসনে সরকার সহায়তা করবে। এই সময় স্থানীয় সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভুইয়া, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক আনোয়ার সাদাত, সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল KM ওবায়দুল হক, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ সালেহ আহমদ সহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সরকার এবং সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর খোঁজ খবর রাখছেন, যে কোনো বিপদে তাদের পাশে আছেন এবং যে কোনো দুর্যোগ থেকে ওনারা আবার কীভাবে ঘুরে দাঁড়াতে পারে, পুনর্বাসিত হতে পারে সেটার ব্যাপারে উনি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। এটি এই বার্তাটি পৌঁছে দেওয়ার জন্য এবং বিশেষ করে এটি পার্বত্য অঞ্চল বাংলাদেশের জন্য একটি বিশেষ এলাকা। আমাদের
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে রংধনু জাতীয় গঠনের প্রত্যয় ব্যক্ত করেছিলেন, সেই প্রত্যয়ের আবার উনি এটাকে প্রতিষ্ঠিত করলেন যে শুরুর থেকেই নিয়ে এরকম বাংলাদেশের ইতিহাসে হয়নি যে যেদিন প্রথম বর্ষণ হলো সেদিনই 1300 মেট্রিক টন চাল পার্বত্য মন্ত্রণালয় থেকে এই 3 ডিস্ট্রিক্টে বরাদ্দ দেওয়া হলো এবং লাগাতার একটার পর একটা ওনারা কিভাবে আরও স্বস্তিতে আসতে পারেন, ওনারা কিভাবে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন সে ব্যবস্থাগুলো করা হচ্ছে। এছাড়া খাগড়াছড়ির চৌমরাছড়ি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারের পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান করেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। পরে খাগড়াছড়ি সার্কিট হাউসে জেলা সার্বিক বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। চলতি মাসে টানা বৃষ্টিপাতে দক্ষিণ চট্টগ্রামের কয়েক লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। 10 দিনের ভারী বর্ষণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাতকানিয়া, বাঁশখালী, চন্দনাইশ ও লোহাগড়া উপজেলার মানুষ। বন্যা পরবর্তী এসব এলাকায় পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কায় মানুষকে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে সরকার। বন্যা দুর্গত মানুষের জন্য চিকিৎসা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সিভিল সার্জন। আরও জানাচ্ছেন সুরেশ কুমার দাস। দক্ষিণ চট্টগ্রামের বন্যা প্লাবিত উপজেলাগুলোয় বন্যার পানি কমে আসলেও বন্যা আক্রান্ত মানুষদের স্বাস্থ্যসেবার বিষয়টা এখন গুরুত্বপূর্ণ ইস্যু। বন্যা শুরুর পর থেকে বিশেষ মেডিকেল টিম গঠন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো অসুস্থ মানুষদের স্বাস্থ্যসেবা দিয়েছে। বন্যায় পানিবাহিত ও অন্যান্য রোগাক্রান্ত 5 শতাধিক রোগীর তথ্য দিয়েছে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়। তবে প্লাবিত এলাকায় ডায়রিয়া ও চর্মরোগের ঝুঁকি দেখছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আমাদের চট্টগ্রাম জেলার বাঁশখালী, সাতকানিয়াতে আমাদের প্রায় প্রত্যেকটি উপজেলায় মিলে আমাদের প্রায় 285টা মেডিকেল টিম করা হয়েছে। আমরা 45,000 মতো আমরা জনগণকে সেবা দিয়েছি। আমরা ওখানে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দিয়েছি, আমরা ওআরএস দিয়েছি, আমরা প্রায় 70,000 মতো ওআরএস দিয়েছি আমরা, এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দিয়েছি আমরা 65,000-এর মতো। আমরা পানি বিশুদ্ধকরণ পানি নিরাপদ পানি দিয়েছি। যে ডায়রিয়া বা স্কিন ডিজিজ হতে পারে এই ধরনের আমরা ওষুধগুলো আমরা বিভিন্ন ক্যাম্প করে জনগণের মধ্যে আমরা দিয়েছি। পানিবাহিত রোগগুলো, ডায়রিয়া, স্কিন ডিজিজ অনেকগুলো কম হয়েছে। তো অনেক রোগী এখন আসছে, আমরা সবার জন্য আমরা যাতে ওষুধ অ্যাভেলেবল থাকে। আমাদের এখানে আমাদের এই বন্যার মধ্যে 123 জন রোগী, সাপে কাটা রোগী আসছে। আমরা সবাইকে আমরা ঠিকমতো ওষুধ দিয়েছি। আমরা চট্টগ্রামে বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা হচ্ছে সাতকানিয়া। সেখানে বন্যার সময় স্বাস্থ্যসেবা দিয়েছে 17টি মেডিকেল টিম। 26টি ভ্রাম্যমাণ চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া হয়। এভাবে বন্যা আক্রান্ত সব উপজেলাগুলোতে স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা সেবা দিয়েছে। সাতকানিয়ায় 6,000 মানুষের স্বাস্থ্য ও স্যানিটেশন সেবা দেওয়া হয়। তবে এখন চ্যালেঞ্জ পরবর্তী পরিস্থিতি মোকাবেলা করা। সাতকানিয়ার কিন্তু 17টি ইউনিয়নই এই বন্যার পানিতে কিন্তু তলিয়ে গিয়েছিল। আমাদের স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহ এবং আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সও কিন্তু 5 দিন পর্যন্ত কিন্তু পানির নিচে নিমজ্জিত ছিল। আমরা এই দুর্যোগ মোকাবেলায় কিন্তু আমরা 17টি ইউনিয়নে কিন্তু 17টি মেডিকেল টিম এবং একটি স্থায়ী কেন্দ্রে একটি স্থায়ী মেডিকেল টিম বা মোবাইল মেডিকেল টিম আমরা গঠন করেছিলাম। 26টি মোবাইল মেডিকেল ক্যাম্প করেছি এবং 3টি মোবাইল মেডিকেল টিমের মাধ্যমে যেসব জায়গায় আসলে সাধারণ অবস্থায় পৌঁছানো যায় না, আমরা নৌকার মাধ্যমে গিয়েও কিন্তু সেবা প্রদান করেছি। আমাদের যেটা অবজারভেশন বা পর্যবেক্ষণ হচ্ছে, কিন্তু পানিবাহিত রোগের সংখ্যা কিন্তু খুব বেড়ে যাচ্ছে এবং আমাদের কিছু চর্মরোগের পরিমাণ আমরা পাচ্ছি এবং কিছু রোগী আমাদের ডায়রিয়া নিয়ে ভর্তি হচ্ছে, কিন্তু সেগুলো কিন্তু আসলে স্বাভাবিক অবস্থায় যেমন থাকে তেমনই। বন্যার মধ্যে সাপে কেটেছে প্রায় 123 জনকে, তবে তাদের মধ্যে 90% রোগী নন ভেনমস। কোনো রোগী মারা যায়নি। সাপে কাটা রোগীর জন্য পর্যাপ্ত ঔষধ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে রয়েছে। সাপে কাটলে ওঝার কাছে না গিয়ে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকগণ। যে কোনো পরিস্থিতিতে সাপে কাটলে আপনারা ওঝা বা অন্য কারোর কাছে না গিয়ে আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে সরাসরি চলে আসবেন। আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটার অ্যান্টিভেনম যেমন মজুদ আছে, আমাদের চিকিৎসকরা এই বিষয়ে সার্বক্ষণিক প্রশিক্ষণপ্রাপ্ত, নিয়মিত আমরা তাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি। আপনারা রোগীরা আসার সাথে সাথেই আমরা রোগীকে পর্যবেক্ষণ করব। তবে বন্যা পরবর্তীতে ডায়রিয়া ও চর্মরোগের পাশাপাশি স্যানিটেশনের ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকগণ। পাশাপাশি বন্যা আক্রান্তদের পুষ্টিকর ও পর্যাপ্ত খাবারের সংস্থান থাকলে রোগাক্রান্ত হবার ঝুঁকি কমবে। সুরেশ কুমার দাস, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম।
বন্যা পরবর্তী চট্টগ্রামের বাজারে নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের বাজার স্বাভাবিক রয়েছে। আগের মতো বিক্রি হচ্ছে চাল, ডাল, ভোজ্য তেল, চিনি সহ অন্যান্য পণ্য। তবে বন্যায় শাকসবজির ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় কাঁচা বাজারে কিছুটা প্রভাব পড়েছে, দামও কিছুটা বেড়েছে। আরও জানাচ্ছেন আইমনিমা। সাম্প্রতিক বন্যায় বন্দরনগরী চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় কৃষি জমি ও যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলেও পাহাড়তলী বাজারে এখনও নিত্য প্রয়োজনীয় অধিকাংশ পণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে। চাল, ডাল, ভোজ্য তেল ও চিনির দাম আগের মতোই রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তো এখনও পর্যন্ত চাউলের বাজার মোটামুটি স্থিতিশীল আছে, এখনও পর্যন্ত বাড়েনি। কাটারি সিদ্ধ হচ্ছে আপনার 82 টাকা কেজি। এরপরে আপনার যেমন সন্না চাউল এগুলো 50 টাকা কেজি। তারপরে আপনার ফাইজাম চাউল আছে 58 টাকা, 60 টাকা। মোটামুটি আগের থেকে অনেক 1 টাকা 2 টাকা কেজিতে বাড়ছে। মোটামুটি আজকের গতকালকের তুলনায় আজকে আলুর 2 টাকা কমছে। আলুর কেজি 22 টাকা, পেঁয়াজের কেজি হয়েছে যে আপনার 40 টাকা, আর দেশি রসুন 80 টাকা, চাইনা রসুন আপনার 120 টাকা, আদা 120 টাকা। তবে কাঁচা সবজির বাজারে কিছুটা প্রভাব দেখা গেছে। বন্যায় উৎপাদন এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় কিছু সবজির দাম কেজি প্রতি 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। মাছ মাংসের বাজারেও একই দৃশ্য দেখা গেছে। বাজারটা এখন বৃষ্টির কারণে একটু বাড়তি আছে, যদি বৃষ্টি না হয় সামনে আরো কমতে পারে। কিছু কিছু এলাকা ফার্ম আপনার পানিতে যে বৃষ্টি অতিবৃষ্টির কারণে যেটা হয়েছে এটাও একটা সংকট। আর প্রোগ্রাম হচ্ছে, প্রোগ্রামের কারণে সংকট। কারণ 10 দিনে তাহলে 20-25 টাকা বাড়ছে। ব্রয়লার হচ্ছে 180 টাকা বিক্রি, আর সোনালি 320, আর লাল হচ্ছে 330। সব জায়গায় বৃষ্টির কারণে পানি উঠছে, তো অ্যাভেলেবেল মাছ আসতেছে না। সাগরের মাছ একটু কম আর কি, একসাথে সবগুলো শুরু হইলে সব ঠিক হয়ে যাবে। মানে এখন একটা রেট বাড়তি। কেজিতে 50 টাকা কম আছে। আগে ছিল 800 টাকা, এখন 750 টাকা। আর রান্না মাংস ছিল আগে 1000 টাকা, এখন 950 টাকা। ডজন 125 লাল, সাদা ডজন 115, 920 টাকা শ। ক্রেতাদের অভিযোগ, বন্যার সুযোগে কিছু ব্যবসায়ী অতিরিক্ত দাম নিচ্ছেন, যদিও অধিকাংশ পণ্যের দাম এখনও সহনীয় পর্যায়ে রয়েছে। আজকে বাজার নিলাম, লচ্ছই নিলাম, পেঁপে নিলাম, মিষ্টি কুমড়া নিলাম। মোটামুটি তুলনায় দাম একটু বেশি। আগে যে দাম ছিল তার চেয়ে ডাবল দাম মনে হচ্ছে। আগে মনে করেন 200-250 টাকা করে ছিল, এটা এখন 400 টাকা করে। সবজির বাজারও বেশি দাম, বৃষ্টির কারণে মাল আসতে পারতেছে না, এটা বলতেছে আর কি, অজুহাত এটা দিচ্ছে আর কি। মাছের দাম আগের চেয়ে একটু মানে কম আছে, আর সবজির বাজার অত্যন্ত বেশি। 120 টাকা বেগুনের কেজি, 80 টাকা আপনার এই তিতা করলার কেজি, 40 টাকা মিষ্টি কুমড়ার কেজি। মিষ্টি কুমড়া 20 টাকা করে কিনতাম। তারপর আলুটা একটু সস্তা আছে, আর সব কিছু 120 টাকার উপরে কোনো তরকারি পাওয়া যাচ্ছে না। বাজার সংশ্লিষ্টরা বলছেন, দেশের বিভিন্ন অঞ্চল থেকে পণ্য সরবরাহ অব্যাহত থাকায় বড় ধরনের মূল্য অস্থিরতা তৈরি হয়নি। তবে বন্যা পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে বাজারে এর প্রভাব পড়তে পারে। সার্বিকভাবে বলা যায়, চট্টগ্রামের পাহাড়তলী বাজারে বন্যার প্রভাব এখন পর্যন্ত সীমিত। কাঁচা সবজির দামে কিছুটা ঊর্ধ্বগতি থাকলেও নিত্য প্রয়োজনীয় অধিকাংশ পণ্যের বাজার স্থিতিশীল রয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাজার তদারকে জোরদারের দাবি জানিয়েছেন ক্রেতারা। আইমন ইমা, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। এবার আন্তর্জাতিক সংবাদ। জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের 2 সেনা নিহত হওয়ার পর দেশটির বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা শুরু করেছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের একাধিক দ্বীপসহ বিভিন্ন অঞ্চলকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ইরানের কেশম দ্বীপের উপকণ্ঠে অন্তত 6টি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। এদিকে যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে রিক্টার স্কেলে 5 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। ভূমিকম্পের পর সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও হতাহতের তথ্য সংগ্রহে কেন্দ্রস্থলের আশপাশের কয়েকটি গ্রামে 2টি উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে ইরানিয়ান রেড ক্রিসেন্ট। এমদাদুল হক পল্লবের টেক্সট রিপোর্ট। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ইসলামাবাদ সমঝোতা স্মারক বা যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইরানে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের একাধিক দ্বীপপুঞ্জ সহ বিভিন্ন অঞ্চলকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশের সাদেখান শহরের কাছে একটি স্থানে মার্কিন যুদ্ধবিমান হামলা চালিয়েছে। জানা গেছে ইরানের কেশম দ্বীপের উপকণ্ঠে অন্তত 6টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে ইসলামাবাদ সমঝোতা স্মারকের আওতায় নিজেদের সব প্রতিশ্রুতি স্থগিত ঘোষণা করেছে ইরান। দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা চলমান থাকার মধ্যে গতকাল ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘরিবাবাদি এ ঘোষণা দেন। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তাবা খামেনি হুঁশিয়ার করে বলেছেন, তেহরান ও তার আঞ্চলিক মিত্রদের হাতে যুক্তরাষ্ট্র এমন শিক্ষা পাবে যা তারা কখনো ভুলতে পারবে না। তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বারবার লঙ্ঘনের অভিযোগ করেছেন। গতকাল শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে মোস্তাবা খামেনির নামে একটি লিখিত বিবৃতি পাঠ করা হয়। সেখানে সর্বোচ্চ নেতা বলেন, যুক্তরাষ্ট্র যেভাবে গত মাসের সমঝোতা স্মারক লঙ্ঘন করেছে তা প্রমাণ করে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর সম্পূর্ণ মূল্যহীন ও অবৈধ। এদিকে যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে রিক্টার স্কেলে 5 মাত্রায় ভূমিকম্প আঘাত হেনেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIB জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল খুজেস্তান প্রদেশের সালান্দ এলাকায়। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের প্রায় 12 কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পর সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও হতাহতের তথ্য সংগ্রহে কেন্দ্রস্থলের আশেপাশে কয়েকটি স্থানে 2টি উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে ইরানিয়ান রেড ক্রিসেন্ট। এমদাদুল হক পল্লব, ইন্টারন্যাশনাল ডেস্ক, বিটিভি নিউজ। ভিয়েতনামের এক পার্বত্য গ্রামে আকস্মিক বন্যায় অন্তত 4 জনের মৃত্যু হয়েছে ও আরও 4 জন নিখোঁজ হয়েছে। দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম শনিবার জানিয়েছে, উত্তরাঞ্চলীয় প্রদেশ লাইচাওয়ের মুং থান গ্রামে শুক্রবার ভোররাতে এ ঘটনা ঘটে। ভিয়েতনাম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন অংশে কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাতের পর ঘটনাটি ঘটেছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুযায়ী ভারী বৃষ্টির কারণে বুধবার থেকে ভূমিধস ও আকস্মিক বন্যার মতো ঘটনা ঘটছে। এতে রাস্তা, বৈদ্যুতিক লাইন ও কয়েকশো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি উত্তরাঞ্চলে 238 হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। সংস্থাটি আরও আকস্মিক বন্যা ও ভূমিধসের সতর্কতা জারি করেছে। আবারও দেশের খবর। চট্টগ্রামকে আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার অভিযানে এবার সরকারি ভবনের ছাদ থেকেই শুরু হচ্ছে জেলা প্রশাসনের কার্যক্রম। আগামী 25 জুলাই জেলার সকল সরকারি দপ্তর ও সরকারি আবাসিক ভবনের ছাদে একযোগে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। একই সঙ্গে কর্মসূচিতে ভালো পারফরমেন্স দেখানো দপ্তরকে পুরস্কৃত করা এবং অবহেলা বা গাফিলতি প্রমাণিত হলে সরকারি বাসা বরাদ্দ বাতিল সহ প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন তিনি। আজ স্থানীয় সার্কিট হাউসে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় তিনি এই ঘোষণা দেন। সভায় জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধান এবং সকল উপজেলা নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবার আবহাওয়ার খবর। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। এদিকে পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে কিছু কিছু জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার সমান, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.5 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 5টা 20 মিনিটে এবং সূর্যাস্ত 6টা 39 মিনিটে।
এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে ভোর 4:46 জোয়ার সকাল 11:18 পরবর্তী ভাটা শুরু হবে বিকেল 5:04